ও মা, আর একটু তরকারি দাও না, আর সাথে এক মুঠো ভাত দেবে, খুব খিদে পেয়েছে। এই নে বাবা, ভাত আর তরকারি। সারাদিন কত খাটাখাটনি করিস, খিদে তো পাবেই। মা জানো, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আগে খেয়ে নে, তারপর তোর সব কথা আমি শুনবো। আরে আগে আমার কথাটা তো শোনো। উফ বাবা, বল দেখি, বল তোর কি এত গুরুত্বপূর্ণ কথা, বল। হ্যাঁ, আমি যখন জঙ্গল থেকে ফিরছি তখন গায়ে সবাই বলা বলি করছিল কাল রাতে নাকি জমিদার বাড়িতে ডাকাতি হয়েছে। হ্যাঁ, আমিও তো পচার মার মুখে শুনলাম কাল নাকি জমিদার বাড়িতে ডাকাত পড়েছিল। কি সর্বনেশে কাণ্ড বল দেখি। রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। হ্যাঁ গো মা, আমি আরো শুনলাম ওই ডাকাতগুলো বেশ সন্ডামার্কা প্রকৃতির, আর ওদের কাছে নাকি অনেক অস্ত্রশস্ত্রও ছিল। গভীর রাতে জমিদার বাড়িতে প্রবেশ করে সোনা দানা গয়নাগাটি আরো নানান মূল্যবান সামগ্রী লুট করেছে। আমি একটা জিনিস ভাবছি, সেটা হলো জমিদার বাড়িতে তো অনেক পাহারাদার থাকে, কিন্তু তাদের এড়িয়ে ডাকাতেরা জমিদার বাড়িতে প্রবেশ করলো কি করে বল দেখি। মা, আমার মনে হয় ওই জমিদার বাড়ির কেউ না কেউ তাদের হয়তো কোনোভাবে সাহায্য করেছে, তা না হলে জমিদার বাড়ির ওই কড়া পাহারা অতিক্রম করে অন্দরে প্রবেশ করা এক প্রকার অসম্ভব। কথাটা একদম ঠিকই বলেছিস তুই। জমিদার বাড়ির এত নিরাপত্তার মাঝেও যদি এমন কিছু ঘটে, তাহলে তো বিষয়টা বেশ সন্দেহজনক। আমার তো মনে হচ্ছে এই ডাকাতি অত্যন্ত সুপরিকল্পিত ভাবেই করা হয়েছে। আমি তোর সাথে একমত, বুঝলি। আমারও মনে হচ্ছে এই ডাকাতির সাথে জমিদার বাড়ির কেউ যুক্ত রয়েছে। রাত বিরেতে কড়া পাহারা থাকতে জমিদার বাড়িতে যদি এরকম ডাকাত পড়ে, তাহলে গায়ের মানুষ কতটা সুরক্ষিত একটাবার ভেবে দেখেছিস? এই গায়ে সিংহভাগ মানুষের নুন আনতে পান্তা ফুরোয়, সেসব মানুষের ভিড়ে ডাকাতি করে ডাকাতদের শেষমেশ কিছুই লাভ হবে না। কিন্তু তাও ব্যাপারটা অবশ্যই চিন্তার। সবটাই ভাগ্যের খেলা বাবা। পরে কি হবে সেটা ভেবে নিজের চিন্তা বাড়িয়ে কাজ নেই, তুই বরং খেয়ে নে। দিনের আলো তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি। রঘু উদাস মনে কুঠার হাতে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। বাতাসে পাতাগুলোর মধ্যে এক মৃদু শিশে, যেন জঙ্গল তার হৃদয়ের একাকিত্ব বুঝতে পারছে। একা, নিঃসঙ্গ, অস্থির রঘু যেন নিজেকে হারিয়ে ফেলেছিল জঙ্গলের এই নিস্তব্ধ সময়ে। আজ আমাকে শূন্য হাতেই ভিটে ফিরতে হবে। আজ একটাও ভালো কাঠ পেলাম না। মনে হচ্ছে কারোর পায়ের শব্দ, কিন্তু এই সময় গভীর জঙ্গলে কে আসতে পারে? কোনো জন্তু জানোয়ারের পদধ্বনি বলে তো মনে হচ্ছে না। কে তাহলে? আরে, এই দুটো লোক মাথায় ভারী নিয়ে গুহার দিকে যাচ্ছে কেন? কিছু তো একটা ব্যাপার আছে। যাই, গিয়ে দেখি। যা, লোক দুটো তো গুহার ভেতরে চলে গেল। কি থাকতে পারে ওই হাঁড়ি দুটোর মধ্যে? ব্যাপারখানা মোটেও সুবিধে লাগছে না। তোমার মুখে হাসি নেই কেন সর্দার? তুমি কি এত ভাবছো? তেমন কিছু না রে। আরে আজ থেকে তো আমাদের দুঃখের দিন শেষ আর সুখের দিন শুরু। আরে মজা করো, ফুর্তি করো, যা মন চায় তাই করো। একদম হক কথা বলেছিস পাঁচু। তবে কি সর্দার? আমার মনে হচ্ছিল আমরা যখন গুহায় আসছিলাম তখন কেউ আমাদেরকে লক্ষ্য করছিল। আরে ধুর, তুমি যে কি বলো না সর্দার। এই চারপাশে একবার তাকিয়ে দেখো, চারিদিকে ঘন জঙ্গল। তুই যাই বল পাঁচু, আমি কিন্তু... আরে এই জঙ্গলে কত হিংস্র জীবজন্তু রয়েছে বলতো, আর সবারই প্রাণে ভয় রয়েছে। কি আসবে আমাদের এখানে লক্ষ্য করতে? হ্যাঁ, এই কথাটা তুই ঠিকই বলেছিস। যাই হোক সর্দার, এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে এটা বলো যে এখন এই সোনা দানা নিয়ে কি করবে? সেটাই তো ভাবছি বে, এই হাঁড়ি ভর্তি সোনা দানা নিয়ে কি করা যায়। বাজারে বিক্রি করলে কেমন হয়? আমরা এই সমস্ত সোনা দানা কাল জমিদার বাড়ি থেকে চুরি করেছি। এখন জমিদার বাড়ির লোকেরা হয়তো হন্যে হয়ে আমাদের খুঁজছে। মানে আমার মনে হয় না যে এই সোনা দানা বাজারে বিক্রি করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে। কথাটা খুব একটা মন্দ বলিস নি। এখন বাজারে এই সোনা দানা বিক্রি করতে গেলে যদি ধরা পড়ে যায়, এতে বিপরীতই হবে।
তাই কোনো অন্য উপায় বের করতে হবে, বুঝলি? হ্যাঁ, এখন আবহাওয়া গরম, তাই আমাদের উচিত হবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। হ্যাঁ, পরিস্থিতি একটু ঠান্ডা হলে সময় সুযোগ বুঝে সোনাদানা বাজারে বিক্রি করা যাবে এখন। তার চেয়ে বরং একটা কাজ কর, এই হাঁড়ি দুটো বরং এই গুয়াতে গিয়ে পুঁতে দে, এটাই ভালো হবে। হ্যাঁ, তাই করা হোক। আর এদিক ওদিক কি তাকাচ্ছ তুমি? আমার মন বলছে কিন্তু কেউ একটা এখানে আছে, আমাদেরকে যে দেখছে। আরে বাবা, কেউ কোথাও নেই। আমাদেরকে তাড়াতাড়ি কাজ সেরে এখান থেকে বেরোতে হবে। ও আচ্ছা, এরাই তাহলে গতকাল রাত্রে জমিদার বাড়িতে সোনাদানা চুরি করেছে। আমাকে কাল সকালেই জমিদার বাবুকে সমস্ত ঘটনা জানাতে হবে। কে তুমি? কি চাই এখানে? আগে আমি রঘু, এ গাঁয়েই থাকি। তা কি দরকার এসছো এখানে? আমি জমিদার বাবুর সাথে একটু কথা বলতে চাই। আমার বাড়ির আবদার? জমিদার বাবুর সঙ্গে কথা বলতে চাই? ভাগ এখান থেকে। দয়া করে আমার কথা বিশ্বাস করো, আমার জমিদার বাবুর সাথে কথা বলাটা খুব দরকার। এই জমিদার বাবু এখন ব্যস্ত আছেন, তুমি এখান থেকে যাও তো দেখি। আমাদেরকে একদম বিরক্ত করবে না। আমার জমিদার বাবুর সাথে দেখা করাটা ভীষণ দরকার। এই সাত সকালে কিসের এত চেঁচামেচি? আর বলবেন না নায়ক মশাই, এই লোকটা তখন থেকে বিরক্ত করছে। তুমি বলনি যে জমিদার বাবু এখন ব্যস্ত রয়েছেন, উনি কারোর সাথে দেখা করতে পারবেন না? আমি অনেকবার বলেছি নায়ক মশাই, আমার কোনো কথাই শুনছেন না। এই ছোকরা, তোমাকে তো আগেই বলা হয়েছে যে জমিদার বাবু এখন ব্যস্ত আছেন, উনি এখন দেখা করতে পারবেন না। তো তারপরেও তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেন নষ্ট করছো? আপনি আপনি বিশ্বাস করুন নায়েব মশাই, আমার জমিদার বাবুর সঙ্গে কথা বলাটা ভীষণ প্রয়োজন। মহা মুশকিলে পড়া গেল দেখছি। তোমাকে তো বললাম জমিদার বাবু এই মুহূর্তে ব্যস্ত আছেন। আপনি একটিবার আমাকে জমিদার বাবুর কাছে নিয়ে চলুন, একটিবার। ঠিক আছে, কিন্তু তুমি তুমি কি এমন বলবে জমিদার বাবুকে? গতকাল জমিদার বাড়িতে যে ডাকাতি হয়েছে, আমি জানি সেই সোনাদানা কোথায় রয়েছে। ঠিক আছে, তুমি এসো আমার সঙ্গে, আমি তোমাকে জমিদার বাবুর কাছে নিয়ে যাচ্ছি। জমিদার বাবু আসতে পারি? আমি তো বলেছিলাম নায়েব মশাই, আমি খানিকক্ষণ একা থাকতে চাই, কিন্তু তারপরেও। আর আপনার সাথে এই ছেলেটিকে? অপরাধ মার্জনা করবেন জমিদার বাবু, আপনাকে বিব্রত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আসলে এই ছেলেটি আপনাকে কিছু বলতে চায়। এই যে ছোকরা, যা বলতে এসেছো তা জমিদার বাবুকে বলো। পেন নাম জমিদার মশাই, আমার নাম রঘু, এ গাঁয়েই থাকি। আমি কাঠ কেটে বাজারে। অত ধানাই পানাই না করে যা বলতে এসেছো সেটা তাড়াতাড়ি করে বলে বিদায় হও। আমি প্রত্যেক দিনের মতন কালকেও জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। আমি দেখলাম দুজন সন্ডা মার্কা লোক মাথায় হাঁড়ি নিয়ে গুহার ভেতরে প্রবেশ করলো। তারপর? আমি গুহার বাইরে দাঁড়িয়ে ওদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে কাল এখানে যে ডাকাতি হয়েছে সেটা ওরাই করেছে। চুরি করা সমস্ত সোনাদানা বাজারে বিক্রি করার পরিকল্পনা করছিল, কিন্তু সেটা না করে সমস্ত সোনাদানা হাঁড়িতে করে ওই গুহার মধ্যেই পুঁতে দিয়েছে। কি বলছো কি তুমি? তুমি এইসব নিজের চোখে দেখেছো? হ্যাঁ জমিদার মশাই, আমি এই সমস্ত ঘটনা নিজের চোখে দেখেছি। তবে গুহার ভেতরটা বড্ড অন্ধকার থাকার জন্য আমি ডাকাত দুটোর মুখ স্পষ্ট করে বুঝতে পারিনি, কিন্তু আমি দেখলাম যে ওরা গুহার মধ্যেই সেই হাঁড়ি দুটো পুঁতে রাখলো। নায়েব মশাই, এক্ষুনি আমাদের লোকেদের তৈরি হতে বলুন, আমরা এক্ষুনি ওই গুহায় যাব। অপরাধ মার্জনা করবেন জমিদার বাবু, একটা উটকো ছোকরার কথা শুনে জঙ্গলের গুহায় যাওয়াটা কি ঠিক হবে? তাছাড়া আর উপায় কি? একবার গিয়ে তো দেখতে কোনো ক্ষতি নেই নাকি? আর এই যে ছোকরা, তুমি আমাদের সাথে গিয়ে জায়গাটা চিনিয়ে দেবে, কেমন? যথাজ্ঞা জমিদার বাবু। এই কি সেই গুহা যার কথা তুমি আমাকে বলেছিলে? আগে জমিদার বাবু, এই সেই গুহা। ওই যে ওখানটায় ওই দুটো ডাকাত হাঁড়ি দুটো পুঁতেছিল। এই যে তোমরা, এই শোনো, স্থানের মাটি খুঁড়ে দেখো কিছু পাওয়া যায় কিনা। যথাজ্ঞা। এখানে তো কিছুই নেই।
তাই তো দেখছি রে, এতটা মাটি খুঁড়ে কিছুই তো পেলাম না। না মশাই, এখানে কোথাও কিছু নেই। এটা কেমন করে হতে পারে? আমি নিজের চোখে দেখেছি যে ওই দুটো ডাকাত এই জায়গাতেই ওই হাঁড়ি দুটো পুঁতে রেখেছিল। তোমরা ভালো করে দেখেছো? হ্যাঁ নাই মশাই, আমরা ভালো করে জায়গাটা ঘুরে দেখেছি, কোথাও কিচ্ছু নেই। এই যে ছোকরা, তোমার সাহস কি করে হয় আমাদের মিথ্যে বলে এখানে আনার? বিশ্বাস করুন জমিদার বাবু, আমি 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 মিথ্যে কথা বলছি না। আমি গতকাল ওই দুটো লোককে এই স্থানেই হাঁড়ি দুটো পুঁততে দেখেছি, আর নিজের কানে শুনেছি ওর মধ্যে সোনা আছে। তুমি যে কত সত্যি বলছো তার নমুনা তো আমি দেখতেই পাচ্ছি। জমিদার বাবু, আমার তো মনে হচ্ছে এই রঘুই সমস্ত সোনাদানা চুরি করে এখন সাধু সাজছে। আমারও তাই মনে হচ্ছে, এই লোকটাই চুরি করেছে। কি হে ছোকরা, সত্যি কথা বল, কোথায় সোনা? যদি আমি চুরি করতাম তাহলে আমি আপনাদের কাছে কেন আসতাম বলুন তো? এর মধ্যে তোমার কি উদ্দেশ্য রয়েছে সেটা আমরা কি করে বলবো? এরপর যদি আমাদের ভুলভাল খবর দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছো তবে এর ফল কিন্তু খুব খারাপ হবে। কি হয়েছে তোর? কদিন ধরেই দেখছি তুই কাজে যাচ্ছিস না। এমনি মা, কাজে যেতে ইচ্ছে করছে না। কিন্তু তোর মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। কি হয়েছে? জানো মা, আজকালকার দিনে না কারোর উপকার করতে নেই। আমি তো সেদিনের সব ঘটনা তোমাকে বললাম। হ্যাঁ বলেছিস তো, তুই তো বলেছিস যে জমিদার বাড়ি যাবি। প্রথমে তো আমার কথা কেউ বিশ্বাসই করতে চাইছিল না। তারপর অনেক কষ্টে জমিদার বাবুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করলাম। উনি আমার কথা বিশ্বাস করে জঙ্গলে ওই গুহাতে গেলেন লোক লস্কর নিয়ে। তারপর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমার দেখানো জায়গাটাতে মাটি খুঁড়ে কোনো হাঁড়ি পাওয়া গেল না। সবাই আমাকে দোষারোপ করতে লাগলো। এমনকি এও বলল যে আমি নাকি জমিদার বাড়িতে চুরি করে এখন সাধু সাজছি। দুনিয়াটা বড্ড খারাপ রে বাবা। সবাই যে তোর মতো সহজ সরল সাদাসিধে গোছের নয়। আর তোকে জমিদার বাড়িতে অপমান করেছে বলে তুই এরকম বাচ্চাদের মতো চোখের জল ফেলবি? কিন্তু মা, আমি তো কোনো দোষ করিনি। আচ্ছা, এইসব ভেবে আর মন খারাপ করে থাকিস না। নিজের কাজের মধ্যে থাকলে দেখবি মন খারাপও চলে যাবে। তুমি ঠিকই বলেছো মা, আমি আর মন খারাপ করে থাকবো না। কি রে, এত হন্যে হয়ে কি খুঁজছিস তুই? আমার কুঠারটা কোথাও পাচ্ছি না, তুমি দেখেছো? ও, তোকে বলবো বলবো করে তো বলাই হয়নি। তুই একলা জঙ্গল থেকে ফেরার পর সেদিন থেকেই তো কুঠারটা আমি দেখতে পাইনি। ছি, এত বড় ভুল আমি কি করে করতে পারলাম? কেন রে, কি ভুল করেছিস? আমি ওই গুহার সামনেই আমার কুঠারটা নামিয়ে রেখেছিলাম। ওই সমস্ত ঘটনা দেখার পর তড়িঘড়িতে কুঠারটা নিয়ে আসতেই ভুলে গেছি। আর কি করা যাবে, যা তুই বরং বাজার থেকে বড় একটা কুঠার কিনে নে। হ্যাঁ, তাই করতে হবে। আমি বরং তাহলে আগে বাজার যাই, তারপর বাজার থেকে ফিরে এসে না হয় জঙ্গলে যাব। দাদা, একটা ভালো কুঠার দিন তো। এই 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 যে এই কুঠারটা নিয়ে যান, ভীষণ ভালো মানের। না না, এটা না, আরো দুটো দেখান না। হঠাৎ রঘুর নজর পড়ল দূরে রাখা একটা কুঠারের উপরে। ওই ওই দূরের কুঠারটা একবার দেখি। দেখুন যদি এটা পছন্দ হয়। ঠিক আছে, আগে দেখান। হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতেই এটা আচ্ছা মুশকিলে পড়া গেল। আরে একটা কুঠার নেবেন, তাতে একটু উল্টে পাল্টে দেখার কি আছে? পছন্দ হয়েছে নিয়ে চলে যান। রঘু বুঝতে পারল এটাই তার সেই হারিয়ে যাওয়া কুঠার। কিন্তু সেটা এই বাজারে কি করে এলো? এটা ভেবে সে মাথা চুলকাতে চুলকাতে বলল, আরে এই কুঠারটা আপনি কোথা থেকে পেলেন? কোথা থেকে পেলাম মানে? আমি যেখান থেকেই পাই সেসব কথা আমি আপনাকে বলতে যাবো কেন? কারণ এই কুঠারটা আমার। মগের মুল্লুক নাকি? তোমার কুঠার বললেই হলো।
তুমি কি আমাকে বোকা মনে করেছো নাকি? আরে আমি সত্যি বলছি এই কুঠারটা আমার, আর আমি কেনই বা আপনাকে মিথ্যে কথা বলতে যাব? এই কি প্রমাণ আছে যে এই কুঠারটা আপনার? প্রমাণ চাইছেন? এই কুঠারের হাতলে আমার নাম খোদাই করা আছে, রঘু। কই দেখি কেমন আপনার নাম খোদাই করা আছে। কি এবার বিশ্বাস হলো তো যে এই কুঠারখানা আমার? এবার বলুন তো এই কুঠারটা আপনার কাছে এলো কি করে? কদিন আগে রতন এখানে এসে আমাকে এই কুঠারটা দিয়ে আমার কাছে 10 পয়সা দাম নিয়ে গেল। রতন মানে ওই জমিদার বাড়ির লেঠেল? হ্যাঁ হ্যাঁ, আমি জমিদার বাড়ির লেটেল রতনের কথাই বলছি। ওই তো এসে আমাকে এই কুঠারখানা দিয়ে গেল। রতন কোথা থেকে আমার কুঠার পাবে? আমার যতদূর মনে পড়ছে আমি গুহার বাইরে কুঠারখানা ফেলে এসেছিলাম। ও দাদা, দাদা কি ভাবছেন? না না, তেমন কিছু নয়। এবার থেকে নিজের জিনিসপত্র একটু সাবধানে রাখবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। নিজের হারানো কুঠার রঘু ফেরত পেলেও রতনের প্রতি তার সন্দেহ আরও তীব্র হয়ে উঠল। তাই সে ঠিক করল এবার রতনের প্রতিটি পদক্ষেপের উপরে সে কড়া নজর রাখবে। রঘু এভাবে বেশ কিছুদিন রতনের অজান্তেই তার উপরে নজরদারি করতে শুরু করল। একদিন কেউ দেখে ফেলার আগে এই হাঁড়িটা নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে খুব বড় বিপদে পড়ে যাব। এটা তো রতন মনে হচ্ছে, কিন্তু ও এই সন্ধ্যেবেলায় জঙ্গলে কি করছে? তাও আবার মাথায় হাঁড়ি নিয়ে। ব্যাপারখানা তো মোটেও সুবিধের লাগছে না। হাঁড়িটাও বড্ড চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, ঠিক মনে করতে পারছি না। হ্যাঁ, মনে পড়েছে, এরকমই একই দেখতে হাঁড়ি আমি ওই দুটো ডাকাতের কাছে দেখেছিলাম। আরে এটা তো একটা সোনার হার। তাহলে আমার সন্দেহ ঠিক, জমিদার বাড়িতে যে ডাকাতি হয়েছে তার সাথে এই রতন যুক্ত। আমাকে ব্যাপারখানা জমিদার বাবুকে জানাতেই হবে। কি তুমি এত রাত্রে এখানে কি করছো? জমিদার বাবু, সেদিন আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেননি, কিন্তু আজ আমি। কিন্তু আজ কি? তাড়াতাড়ি বলো। জমিদার বাবু, আমি নিজের চোখে সবটা দেখেছি। আপনি শেষবারের মতন আমাকে বিশ্বাস করুন। তুমি বলছো এই সমস্ত কিছুর সাথে রতন যুক্ত? আগে হ্যাঁ জমিদার বাবু। এই তো, এটাই তো সেই চুরি হয়ে যাওয়া হার। তাহলে এবার আমার কথা বিশ্বাস হলো তো যে আমি সেদিনও মিথ্যে কথা বলিনি? জমিদার বাবু, আমাদের এখানে সময় অপচয় করা বিন্দু মাত্র উচিত হবে না। আপনি লোক লস্কর নিয়ে রতনের বাড়ি আটক করুন। তুমি একদম ঠিক বলেছ, আমাদের এই মুহূর্তে সেখানে যাওয়া উচিত। আর তুমিও আমাদের সাথে যাবে, এসো। আগে জমিদার বাবু। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে? দেখো কত সোনা। ও মা গো, এ কি গো, এই এত হাঁড়ি ভর্তি সোনা তুমি কোথায় পেলে? যেখান থেকেই পাই, সেসব জেনে তোমার কাজ নেই। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না, বুঝলে? আমরা ভালোভাবে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো। না 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 না, শোনো, আগে তুমি বলো এই সোনা তুমি কোথা থেকে পেয়েছো? এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। এত রাত্রিরে আবার কে এলো দেখি? এই যেই আসুক বলে দেবে আমি বাড়িতে নেই। যদি কারো বিপদ আপদ হয় তখন? হ্যাঁ, আপনি বাঁচলে পাবেন না। আর আমি যেটা বললাম সেটা যেন মনে থাকে, যেই আসুক বলবে আমি বাড়িতে নেই। এ কি জমিদার বাবু, আপনি? আমরা। রতন কোথায়? এক্ষুনি তাকে ডেকে দাও। আমার স্বামী তো বাড়িতে নেই। চুপচাপ রতনকে ডেকে দাও, না হলে। আমি বললাম তো রতন এখানে নেই। রতন বাড়িতে আছে কিনা সেটা ভেতরে গেলেই জানা যাবে। আর লুকিয়ে লাভ নেই,
তুই ধরা পড়ে গেছিস রতন। আপনারা জমিদার বাবু, এই তো হাঁড়ি। এটাই রতন মাথায় করে নিয়ে আসার সময় ওখান থেকে অসাবধানতা বশত সোনা পড়ে যায়, আর তখন আমি নিশ্চিত হই যে রতন এর সাথে যুক্ত। রতন, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ডাকাতি করিস? আমি কিছু করিনি। চোখের সামনে সবটাই তো দেখতে পাচ্ছি, আর বলছিস কিছু করিসনি? এই, আমাকে মাফ করে দেন জমিদার বাবু, আমার অন্যায় হয়ে গেছে। এর শাস্তি তোকে পেতেই হবে। আমার কুঠার তাহলে তুমি বাজারে বিক্রি করেছিলে? সেদিন তোমাকে জঙ্গলের গুহার সামনে লুকিয়ে কথা শুনতে দেখে ফেলেছিলাম, আর তাড়াহুড়োতে নিজের কুঠার গুহার সামনেই ফেলে যাও। আর সোনা ওই গুহাতেই পোঁতা ছিল, কিন্তু তারপর আমি সেই সোনা ওই দিনই সরিয়ে ফেলি, আর কুঠারটা গুহার বাইরে পেয়ে সেটা আমি বাজারে গিয়ে বিক্রি করে দিই। আর এটাই ছিল তোমার সবচেয়ে বড় ভুল। এতগুলো বছর তুই জমিদার বাড়িতে লেঠেলের কাজ করেছিস, আমাদের সাথে নেমক হারামি করতে তোর বিবেকে বাঁধলো না? শাস্তি তুই শুধু একা পাবি না। এবার বল, তোর দুজন সঙ্গী আর বাকি সোনা কোথায়? পাঁচু আর ওর সর্দার পাশের গ্রামে একটা পরিত্যক্ত ভিটে সোনাদানা সহ নিজেরা লুকিয়ে আছে। ওরা কাল সকালে সমস্ত সোনা শহরে বিক্রি করার জন্য রওনা দেবে। আপনি যদি চান তাহলে ওদের হাতে নাতে ধরতে পারবেন। সে তো যাবই, চল আমার সাথে। আজ রঘু না থাকলে কি যে হতো আমি সত্যিই জানি না। তোমার এই ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না রঘু। আপনি এরকম ভাবে কেন বলছেন? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সাহায্য করার, এর থেকে বেশি কিছুই না। তুমি যে কাজ করেছো তার জন্য শুধু ধন্যবাদ দিয়ে খাটো করবো না। এই নাও, এই পুঁটলিতে 50টি স্বর্ণ মুদ্রা রয়েছে। আশা করি এতে তোমার জীবনটা স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। তার কোনো প্রয়োজন নেই জমিদার বাবু। আমার মা বলে যতদিন এই পৃথিবীর বুকে আছি ততদিন মানুষের জন্য ভালো কাজ করা উচিত, আর আমি সেটাই করেছি মাত্র।